আমি এরকম প্রবলেম এখন ফেস করি না। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষকে 100% খুশি করা খুব ডিফিকাল্ট এবং মানুষ ওই ছোট্ট একটা প্রবলেম, আমি আপনাকে লাইভ এক্সাম্পল দিব। ইভেন্টের যে আমার এত এফোর্ট দিয়ে সব ছবি ভিডিও এত সুন্দর করে করছি, আমার ক্লায়েন্ট সেটা নিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করে নাই। তার কোন একটা হলুদের ডাল আর কোন একটা আইটেমের ক্লোজ আপ ছবি কেন নাই, এটা নিয়ে তার কমপ্লেন। সে কিন্তু আমাকে বলে না একবারও, ভাইয়া পোর্ট্রেট কেমন হয়েছে, ভাইয়া ভিডিও কেমন হয়েছে, খুব ভালো হয়েছে না। আরেকটা এক্সাম্পল দিব, আমাকে জি ক্লায়েন্ট জি বলছে জি। যে ভালো কোনো কিছু না, মানে ভালো কিছু না বলে তার কমপ্লেন হচ্ছে, ভাইয়া আমার মামা শ্বশুরের ছবি কেন নাই। তা আমাকে বলেন, নো অফেন্স টু এনিওয়ান, মামা শ্বশুর তো মাথায় ট্যাগ লাগায় ঘুরতেছেন না যে আমি মামা শ্বশুর, এই যে আমাকে খুঁজেন। দেন হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড এটা কে? সো এগুলা জিনিস আমি এক্সপিরিয়েন্স করে করে কিন্তু এই পর্যন্ত আসছি। সো এখন আমি কি করি, ইভেন্টে কোনো ক্লায়েন্টের সাথে বুকিং করার আগে, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার আগে আমার কিছু সেট অফ মানে রুল মানে গাইডলাইন্স আছে এবং কিছু মুখস্থ আমার কথা আছে যেগুলো আমি ক্লায়েন্টের সাথে তখনই ক্লিয়ারিফাই করে নিই। যে দেখেন, আপনার যা এক্সপেকটেশন আপনি আমাকে আগে বলেন, সেটা আমি কিভাবে ফুলফিল করতে পারবো। যদি আমার উপরে ছাড়েন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার এক্সপেকটেশন বা আপনার ভেন্যু কি, আপনার কতজন গেস্ট, আমি কিভাবে সাজেশন দিব। যদি আমার সাজেশন মতো নেন, আমি আপনাকে ফেয়ার সাজেস্ট করবো। এমন না যে যে ইভেন্টে 1 লাখ টাকার প্যাকেজ দিত ওকে আমি 5 লাখ টাকার প্যাকেজ দিয়ে দিলাম, ওনার থেকে আমি টাকা ফাঁকাই নিলাম, এটা না। আমার এটা কাভার করার জন্য যে মিনিমাম টিমটা লাগবে বা যতটুকু রিকোয়ারমেন্ট লাগবে, এখন অনেকেই এক্সপেক্ট করে যে একজন ফটোগ্রাফারের প্যাকেজ নিয়ে সে গ্রুপ ছবিও চায়, সে গেস্টের সব ছবিও চায়, আবার সে পোর্ট্রেটও ভালো চায়। এখন মানুষ তো আর একই সময় দুই জায়গায় থাকতে পারে না। তা আমি কি করি, আমি ক্লায়েন্টকে বলে নিই যে ভাইয়া দেখেন, আপনি যদি এরকম রিকোয়ারমেন্ট আপনার থাকে, তাহলে কিন্তু আপনি পরে আমাকে বলতে পারবেন না যে ভাইয়া এটা কেন নাই। অনেক সময় বলে যে আমার গেস্টদের জন্য ফটোগ্রাফার দরকার নেই, আমার যদি স্টেজে ফটোগ্রাফার থাকলেই হয়। তখন আমরা কি বলি যে দেখেন, আপনার আব্বা আম্মা আছে, আপনার ইনলজ, আপনার যে ইনলজ তাদের আব্বা আম্মা আছে, শ্বশুর শাশুড়ি, ওনাদের সাথে অনেক গেস্ট এসে দেখা করে হাত মিলাই চলে যায়, তারা স্টেজে আসে না। পরে এসে বলবেন না যে অমুক মন্ত্রী এসছিল তার ছবি নাই কেন, আমার বাবার ছোটবেলার বন্ধু আসছিল তার সাথে ছবি নাই কেন, এগুলো বলতে পারবেন না। সো প্রফেশনালি কাজ করতে গেলে প্রফেশনালি সবকিছু ডিল করতে হবে। সো এইগুলো আমরা আগেই সবকিছু বলে নেই। এই প্যাকেজে আমি কি কাভারেজ দিতে পারবো, এই প্যাকেজে আমার কি লিমিটেশন, এটা নিলে কি হবে। মানুষ বুঝতে চাবে না, বাট আমার আগের থেকে যতটুকু পসিবল বুঝাই নিতে হবে। আর ক্লায়েন্টকে খুশি করা 100% অনেক ডিফিকাল্ট, লাইক আই সেড, যে আমাদেরও এরকম দেখা যায় 99% ঠিক, ছোট একটা কারণ, ছোট একটা ভুল, ছোট একটা জিনিস মিস করছি, হতেই পারে। একটা বিয়েতে 1,000 মানুষ আসে, 800 মানুষ আসে, এত কিছু হচ্ছে, আমি যত মানুষই নিয়ে যাই না, সবকিছু তো সবসময় পারফেক্টলি কভার করা পসিবল হয় না। দেখা গেল একটা মোমেন্ট আসছে যেটা আপনি শুট করতে চান, এই সময় ছেলের বাবা এসে আপনার সাথে কথা বলছে যে এটা 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 করতে হবে, দেখা গেল কি আপনি কথা বলতে গিয়ে ডিস্ট্রাক্ট হয়ে গিয়ে মোমেন্টটা মিস করে ফেললেন। তো নিজের যতটুকু অ্যালার্ট থাকতে হবে, নিজের যতটুকু চেষ্টা করা করতে হবে এবং ক্লায়েন্টদেরকে যতটুকু কনভিন্স করা বা এগুলো ইভেন্টে আগে নিয়ে বলে নেওয়া বেটার। আমি কিন্তু এগুলো একবারে শিখি নাই যে আমি ফার্স্ট ইভেন্ট থেকে এগুলো সব বলে আসতাম। আমি প্রবলেম ফেস করছি, ক্লায়েন্টের থেকে কমপ্লেন শুনছি, উনার এইটা করতে 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 এখন আমি জানি যে একটা ক্লায়েন্ট কি কি বলতে পারে। এই জন্য আমি অফিসে আসলেই উনাকে আগে আগে বলে দিই যে আপনি এই এই জিনিস আমাকে ইভেন্টের পরে বলতে পারেন, এখন আপনাকে আমি বলে দিলাম যাতে আপনি পরে না বলেন। সো ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে হবে, কোনো ওখানে এখানে মানে লুকায় রাখার কোনো কিছু নাই। সো আমরা টাইম পাই কম, কম টাইমে কিভাবে ওটাকে ইউটিলাইজ করা যায়। অনেক সময় আমরা 3 নাম্বার লাইট বসাতেই পারি না, 2টা লাইট দিয়ে ছবি তুলি, অনেক সময় আমি একটা লাইট দিয়ে ছবি তুলছি। কেন? আমাকে সময় সুযোগ আমাকে দেয় নাই, হয় নাই। সো সিচুয়েশন আপনাকে বলে দিবে আপনার কি করতে হবে। আমার অবশ্যই চেষ্টা ছিল যে যতটুক ইজিলি বা ইনোভেটিভ ওয়েতে অনলাইনে বোঝানো যায়, সেটাই আমি কালকে মানে অনেক 8-9 ঘন্টা এটার পিছনে টাইম দিয়ে স্লাইডটা আমার রেডি করতে হয়েছে। বাট নো প্রবলেম, আই এম হ্যাপি টু শেয়ার মাই নলেজ উইথ এনিওয়ান। আমার সবসময় আমি সবাইকে বলি যে কেউ কিছু শিখতে চাইলে, কোনো নলেজ চাইলে, আই এম অলওয়েজ ওপেন। আমি আমি নিজে শেয়ার করলে আমার কখনো মনে হয় না যে আমি পিছায় যাব আরেকজন আগায় যাবে। আমি নলেজ শেয়ার করলে আরেকজন শিখে সে যদি করতে পারে, ভেরি গুড, আমার নলেজ শেয়ার করতে কোনো প্রবলেম নেই। তো এই ছবিটার কথা আই গেস বলছিলেন, এই যে পিছনে সেনাকুঞ্জের। তো
এখানে যেটা আপনাকে বুঝতে হবে যে আপনার পিছনের যেই মসজিদের যে আলোটা, সেই আলোটা আসবে কিসের উপরে বেস করে? মেইনলি আসবে হচ্ছে আপনার শাটার স্পিডের উপরে। আপনার সেম ফ্ল্যাশের পাওয়ারে আপনি শাটার স্পিড যদি 1/200 এর জায়গায় 1/60 করেন এবং 1/60 তে আপনি হাত না কেঁপে তুলতে পারেন, আপনি দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সব লাইট গুলা আস্তে আস্তে ছবিতে চলে আসবে। শাটার স্পিড দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারেন যদি আপনি আইএসও ফিক্স রাখেন, অথবা আপনি আইএসও যদি আবার বেশি বাড়ায় দেন তাহলে কিন্তু ওইটা আপনার ফ্ল্যাশের লাইটের উপরেও আবার আপনার সাবজেক্টের উপরেও আপনার এফেক্ট করবে। তো শাটার স্পিড দিয়ে মেনলি এটাকে কন্ট্রোল করা যায়, অ্যাম্বিয়েন্সকে সবচেয়ে ইজিলি শাটার স্পিড দিয়ে কন্ট্রোল করা যায়। আর এর বাদেও কয়েকটা ভাবে করা যায়, যে আপনার ফ্ল্যাশের পাওয়ার কম, আইএসও একটু বাড়ালেন, শাটার স্পিড একটু কমালেন, এভাবে এভাবে কয়েকটা ধাপে করা যায়। বাট মেইনলি শাটার স্পিডের উপরে ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডের অ্যাম্বিয়েন্সটা কতটুকু আসবে যখন আপনি সাথে ফ্ল্যাশ ইউজ করছেন। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আপনি দেখেন 4টা লাইট ইউজ করলে এই যে ফেসের এক সাইডে দেখছেন আপনি একটা হাইলাইট, এইখানে একটু শ্যাডো আছে, বাট শ্যাডোর মধ্যে কিন্তু ফেসের ডিটেলস, কানের দুল সবকিছু বোঝা যাচ্ছে। আপনার রিম লাইট কিন্তু ঠিকই এইখান দিয়ে চুলে পড়ার পরে একটা সুন্দর গ্লো আসছে, এবং এই সাইড থেকে আরেকটা লাইট দেয়াতে, এবং আমি ব্যাকগ্রাউন্ডে একটা লাইট দিয়েছিলাম, দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডে একটা কাপড় ছিল, কাপড়টার উপর একটা লাইট দেয়াতে পুরো আমার ব্রাইডের চারিপাশ দিয়ে একটা ব্লু একটা আউটলাইন, একটা গ্লো চলে আসছে। আমার ছবি যে আমি যা যা চাই তাই কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সেপারেশন আছে। আমি ওই পিছের লাইটটা না দিতাম তাহলে ফুল ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার আসতো, সেটা আমার ভালো লাগতো না, সেটা যে কোনো কেউই তুলতো। আমি ব্যাকগ্রাউন্ডটাতে একটা লাইট দিচ্ছি, আমি আমার হাইলাইটেও লাইট আছে, আমার শ্যাডোতেও লাইট আছে, আমার চুলের মধ্যেও গ্লো আছে, ফেসের এই সাইডে হাইলাইটেও গ্লো আছে, সবগুলা জিনিস মিলাই একটা ছবি, একটা লাইট পারফেক্ট হবে। এইখানেও দেখেন এক সাইডে আপনার হাইলাইট, আর এই সাইডে একটা টাইট ফ্রেম, এই জন্য আর বাকি কিছু বোঝা যাচ্ছে না। বাট এই সাইডে ডান সাইডে যদি শ্যাডো দেখেন, শ্যাডোর মধ্যে কিন্তু আপনার সবকিছু বোঝা যাচ্ছে, তার কানের দুল, সবকিছু, চুল। শ্যাডো হইলেও ওইটার মধ্যে লাইট আছে, ইট ইজ নট কমপ্লিটলি ডার্ক। এই জিনিসটা সবাইকে আবারও বলছি বুঝতে হবে, যে সবারই ধারণা যে শ্যাডো মানেই একদম অন্ধকার। পোর্ট্রেটে কিন্তু শ্যাডো মানে ফুললি অন্ধকার না, হতে পারে কিছু আর্টিস্টিক, কিছু ড্রামাটিক ছবিতে হতেই পারে। আমরা অনেক রুল বলি ফটোগ্রাফিতে, বাট সবচেয়ে বড় কথা ফটোগ্রাফিতে কোনো রুল নাই। বাট সবগুলা রুল ব্রেক করার জন্য সবগুলা রুল জানতে হবে। রুল না জেনে রুল ব্রেক করা মানে আপনি জানেন না, আপনি আন্দাজে করছেন। সো ইউ নো অল দ্য রুলস, দেন ইউ ক্যান ব্রেক অল দ্য রুলস, নো প্রবলেম। বাট এই রুলস গুলা জানলে আপনার নিজেকে নিজে ডেভেলপ করতে পারবে। এই দেখেন একটা হাইলাইট আছে, এই ছবিটা যদি দেখেন, এই হাইলাইটের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা গ্লো আছে, ফেসের মধ্যে যেটা গ্লো করছে। আমি বলছিলাম ফোর্থ লাইট যেটা, হাইলাইটটাতে গ্লো আসবে, একটা চেহারার চারিপাশ সাইডে হাইলাইটটাতে একটা সুন্দর আলো আসবে, এবং এই সাইডে আমার সবকিছু দেখা যাচ্ছে, কোনো কিছু ফুললি অন্ধকার নাই। এখানে আমি ফোর্থ লাইট আমার এই সাইডে ফিল লাইট হিসাবে আমি স্ট্রোব ইউজ করি না, আমি এটাতে ইউজ করেছি একটা এলইডি লাইট অল্প পাওয়ারে। সো লাইট ক্যান বি এনিথিং, লাইট নিয়ে এত চিন্তা করার কোনোই কারণ নেই। ওকে, এখন আমি কিছু শর্টকাট, যেহেতু আমাদের সময় বেশি নাই, আমি খুব ফাস্ট, যেগুলো আমার আর বাকি শেয়ার করা আছে আপনাদের সাথে। আমার পরে জাওয়াত ভাই আসবেন, জাওয়াত ভাইয়ের একটা খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য আমিও ওয়েট করছি জাওয়াত ভাইয়ের কাছ থেকে শোনার জন্য। কালকে শুভর কথা শুনে খুব ভালো লেগেছে। আমরা একই ইন্ডাস্ট্রির সবাই, আমরা সবাই নিজেরা বন্ধুর মতো, খুব ভালো লাগে সবাই একসাথে। আমিন ভাই এখানে আছেন আমার সাথে। সো ইট ইজ আ ভেরি গুড টু হিয়ার ফ্রম এভরিওয়ান। So use the direction of the light for day events. আচ্ছা, ডে ইভেন্টে আপনার লাইট সোর্স কি? ডে ইভেন্টে আপনার সবচেয়ে বড় লাইট সোর্স হচ্ছে সূর্য, আল্লাহর দেয়া, টাকাও লাগবে না, ফ্রি। আপনি মানে যত ইচ্ছা ইউজ করেন। তো সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন? আপনি যদি এই ছবিটা দেখেন, আমার সূর্যের আলোটা আসছিল হচ্ছে এই সাইড থেকে, ব্রাইডের ফেসের পড়েছে এই সাইড থেকে, সবার ফেসে পড়েছে এই সাইড থেকে। কিন্তু আপনি এট দ্য সেম টাইম দেখতে পারেন যে এই সাইডে যে যিনি দাঁড়ায় আছেন তার ফেসে কিন্তু একটু লাইট কম। বাট এইটা ডে লাইটে আপনি কোনোদিনে এত কিছু মেনটেন করতে পারবেন না, সবগুলো জিনিস পারফেক্ট হবে না। সো এগুলো আপনি ব্রাশ করে একটু চেহারা একটু লাইট হালকা বাড়াই দিতে পারেন, নো প্রবলেম। বাট এই যে সুন্দর একটা হাইলাইট করছে চেহারার উপরে ব্রাইডের, এই জিনিসটাকে আপনার ডিরেকশন বুঝতে হবে। আমি ইভেন্টে, আউটডোর ইভেন্টে গেলে যদি আমি সূর্য কোন জায়গায় আছে একটু ক্লাউডি থাকে না বুঝে, তাহলে আমি কি করি, আমার হাতটা এভাবে নিয়ে আমি আমার হাতটা এভাবে ঘুরাই।
ঘুরে ঘুরে আমি দেখি যে আমার কোন দিক থেকে লাইট পড়তেছে আর কোন দিকে শ্যাডোটা পড়তেছে। দেখলে আমি বুঝে যাচ্ছে লাইট এখন দিকে আসতেছে। তো এই লাইটের ডিরেকশনটা আমি বুঝে গেলাম। এখন আমার কথা হচ্ছে আমার বউয়ের ফেসটাকে বা গ্রুমের ফেসটাকে ওই দিকে রাখতে হবে যাতে তার ফেসে ওই লাইটটা ওই দিক থেকে পড়ে। ঠিক লাইটের অপোজিট ডিরেকশনে যদি আমি ডে লাইটের ছবি তুলি তাহলে কিন্তু সেটা ভালো নাও আসতে পারে, নট নেসেসারিলি ভালো আসবে না, ভালো নাও আসতে পারে। সো এই ব্রাইটটাকে আমি বলেছিলাম উনার ডান সাইড, উনার এই পাশের ফ্রেন্ডটার দিকে তাকানোর জন্য। এই দিকে তাকানোতে কি হয়েছে, ওই সূর্যের আলোটা সুন্দর ওনার ফেসে পড়াতে উনার ফেসে আমি লাইটটা পেয়ে গেছি। সেম ছবিতে যদি ব্রাইট এই সাইডের ফ্রেন্ডের দিকে না তাকায় অন্য সাইডের ফ্রেন্ডের দিকে তাকাতো তাহলে কি হতো, তাহলে তার চেহারায় কিন্তু এই হাইলাইটটা, এই সুন্দর আমি লাইটটা পেতাম না। সো এইগুলা জিনিসও বুঝতে হবে যে কিভাবে সেট আপ করবো, কোন দিকে থেকে লাইট আসছে। সেম ছবি সেম জায়গাতে লাইটের দিকে ফেস করে নিছি, ফেসের উপরে লাইট পড়ছে, ডে লাইটে কোনো এক্সট্রা অ্যাডিশনাল কোনো লাইট নেই, একদম ন্যাচারাল লাইট। এই যে সূর্যের আলো ডান সাইড থেকে আসছে, সূর্যের আলোর দিকে আমি ওনাদেরকে ঘুরা একটু তাকাতে বলেছি, সূর্যের আলোই আমাকে হাইলাইট এন্ড শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে, জাস্ট আমার কোনো এক্সট্রা লাইট নাই, জাস্ট আমার সাবজেক্টকে আমি ওই দিকে প্লেস করাতেই অটোমেটিক্যালি হয়ে গেছে। সো লাইটের বেসিক বুঝতে হবে, লাইটের ডিরেকশন বুঝতে হবে, লাইটকে ইউজ করতে জানতে হবে। যে কোনো লাইটই ইউজ করে ছবি তোলা যায় যদি লাইটের কালার টেম্পারেচার ওরকম মানে লাল সবুজ হলুদ ওরকম না হয়, বেসিক ওয়ার্ম বা সাদা বা এরকম লাইট যে কোনোটাই ইউজ করা যায়। আচ্ছা এই ছবিটা যদি দেখি, এই ছবিটাতে আমি সব লাইটও ন্যাচারাল লাইটের অ্যাম্বিয়েন্সটা ইউজ করেছি হচ্ছে এই যে জামাইয়ের ফেসে একটা হাইলাইট আসছে এবং এই যে পাতাগুলার পিছন থেকে যে একটা হালকা হাইলাইট আসছে সেটার জন্য। রোদ ছিল পিছন সাইড থেকে, তো আমি সামনের থেকে জাস্ট একটা লাইট দিয়েছি, একটা লাইট দিয়ে এই সাইডটা ডার্ক ছিল এই সাইডটাতে আমি লাইট ব্যালেন্স করে দিয়েছি, করে দিয়াতে চেহারাতে হাইলাইটও আছে, এখানে হালকা হালকা শ্যাডো, অত বেশি শ্যাডো না, হালকা শ্যাডো বা ফিল লাইট বলা যায়, ফিল লাইটটা ফেসটাকেও দেখা যাচ্ছে। তো সবকিছু ওভারঅল মিলায় ছবিটা প্লিজিং টু দি আই, কোনো জায়গায় আমার এক্সেসিভ এরকম লাইট নাই যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা আমার চোখে কষ্ট দিচ্ছে, ইজ হার্টিং মাই আইজ। এটা একটা এক্সাম্পল রেখেছি আমি যে এটা ভর দুপুরের তোলা এবং সেখানে চেহারায় আমি হাইলাইট আনতে পারছি না কারণ সূর্যের আলো এত পাওয়ারফুল, আমি ওভার পাওয়ার করতে পারছি না। আমার কাছে দুইটা স্ট্রোক ছিল, দুইটাই 600, দুইটা 600 পাশাপাশি রেখে সামনে থেকে দিয়াতে তারপরে ওনাদের ফেসে এই লাইটটা আসছে আর পিছনের পুরো লাইটটা হচ্ছে সূর্যের আলো। তো এইসব সিচুয়েশনে দিনের আলোতে যখন সূর্যের আলো পাওয়ার অনেক, তখন স্ট্রোক দিয়ে ওভার পাওয়ার করাটা বেশ ডিফিকাল্ট, তখন সহজে করা যায় না। তো অনেক লাইট লাগে, অনেক লাইটের পাওয়ার লাগে তখন, আর খুব মানে স্মার্টলি জিনিসটাকে মানে লাইটটাকে হ্যান্ডেল করতে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি ফলো করি, এতক্ষণ তো আমি বললাম খুব আমার সাজানো গোছানো আমার নিজের লাইট সেট করা, হ্যাঁ এরকম কোনো রুল নাই যে আপনার লাইট দিয়েই ছবি তুলতে হবে। আপনার ভেন্যুর লাইট যদি অ্যাম্বিয়েন্ট লাইট যদি সুন্দর হয় আপনি তুলেন না, কোনো প্রবলেম নাই তো। ছবিটা যদি সুন্দর হয়, ছবিটা যদি ক্লায়েন্টের কাছে অ্যাট্রাকটিভ লাগে, যদি প্লিজিং লাগে, আপনি এরকমও তুলতে পারেন। নট নেসেসারিলি যে আমি যত ছবি তুলি সব সময় একদম সফট বক্স 5টা বসায় একদম লাইট সেট করে তুলি না। আমি আমার ভেন্যুতে যদি সুন্দর লাইট দেখি, আমি যদি দেখি এই লাইটে আমার একটা ভালো ছবি আসবে, আমি ওই অ্যাম্বিয়েন্স দিয়ে আমি তুলে ফেলি। সো এটা একটা এক্সাম্পল। এই ছবিটা আমি আমিন ভাইয়ের সাথে কয়েকদিন আগে শেয়ার করছিলাম, শেয়ার করে বলছিলাম যে আমিন ভাই পোস্টে কি বোঝা যায় নাকি, এটা ইউজুয়ালি এক দেখাতে হয়তো বোঝা যায় না এত সহজে। এটা হচ্ছে রুমের সাইডে একটা ল্যাম্প ছিল, ওয়ালের মধ্যে ল্যাম্প থাকে না হোটেল গুলার মধ্যে ল্যাম্প লাগানো, বেড সাইড ল্যাম্প, ওই ল্যাম্পের আলো এবং ওই একটা লাইটই, আর কোনো লাইটটা। কিন্তু ব্রাইডের ফেসটাকে আমাকে এমন ভাবে প্লেস করতে হয়েছে যে একটু শ্যাডো আসে, একটু আবার একটু এই সাইডে একটু লাইটও আসে। সো জাস্ট প্লেস করে একটা লাইট দিয়ে আমি একটা ছবি তুলে ফেলছি, একটা প্লিজিং সুন্দর ছবি হয়ে গেছে। লাইক আই সেড সব ছবিতে আপনাকে 5টা লাইট বসায় তুলতে হবে নো, কোনো রুল নেই। সেম জায়গায় সেম লাইটিং এর ছবি মানুষ দেখলে মনে করবে আমি মনে হয় স্ট্রোব ইউজ করে তুলছি, নো দিস ইজ জাস্ট আ ল্যাম্পের আলো। এটা র্যাডিসনের ছবি তোলা, র্যাডিসনের অ্যাম্বিয়েন্ট লাইট ছিল ওই ইভেন্টের, ওই মানে ডিস্ট্রাক্টিং অ্যাম্বিয়েন্ট লাইট অত স্ট্রং ছিল না। সো উপরে যে হালকা আলোটা, এখন হালকা আলোটা স্পটলাইট, এখন স্পটলাইটটা পড়ছে আমার মাথার উপরে, এখানে আমি দাঁড়ালে শ্যাডো পড়বে, আমি এখানে দাঁড়াবো না, আমি এক হাত পাশে গিয়ে দাঁড়াবো, সেখানে একটা ডিফিউজ লাইট আসবে, ওই স্পটলাইটটার একটা ডিফিউজ লাইট মাটিতে ওয়ালে পরে রিফ্লেকশন করে আমার ফেসে একটা হালকা ডিফিউজ সফট লাইট আসবে। সো এখানে আমার কোনো লাইট ইউজ করা হয় নাই।
একদম ইভেন্ট ভেন্যুর অ্যাম্বিয়েন্ট লাইটে ছবি তোলা। তো এই এক্সাম্পল গুলো আমার রাস্টে রাখার এইটাই কারণ যে সবাইকে বোঝানোর জন্য যে সবারই স্টোভ এবং সবারই লাইট দিয়ে সব ছবি তুলতে হবে না, লাইট দিয়েও তুলতে পারেন, অ্যাম্বিয়েন্ট লাইট সুন্দর হলেও তুলতে হবে। সেটার জন্য আপনার কি প্রয়োজন, আপনাকে লাইট বুঝতে হবে, লাইটের ডিরেকশন বুঝতে হবে, লাইটের কালার বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। সো লাইটের ব্যাপারে নলেজ বাড়ান, ভালো ছবি এমনি তুলতে পারবে। এটা হচ্ছে আউটডোরে তোলা। হ্যাঁ, এটা হচ্ছে আউটডোরে তোলা। গলফ গার্ডেনের বাইরে যে এখন নতুন আমিন ভাই দেখছেন নতুন অনেক লাইটিং করছে, আগের থেকে বাড়ায় চেঞ্জ করছে, ওই লাইটের জন্য একটা লাইট আসে। তা আমি দেখছি যে বউ এখান থেকে হেঁটে যাচ্ছিল, আমি দেখি যে ফেসে সুন্দর একটা লাইট পড়ে, আমার শুট করা শেষ, আমি ভিতরে যাচ্ছি ভেন্যুতে, দেখি সুন্দর লাইট পড়ছে, আমি কোনো লাইট না ইউজ করে উনাকে ওখানে দাঁড়ায় জাস্ট অ্যাম্বিয়েন্ট লাইটে ছবিটা তুলছি। আচ্ছা আমিন ভাই বলেন, ছবিটা দেখে কি মনে মানে খুব খারাপ লাগছে যে এটা ক্লায়েন্টকে দেওয়ার মতো না বা ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট না? এটা কিন্তু দেখে আসলে অ্যাম্বিয়েন্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে যে মানে এক পাশ থেকে লো পাওয়ার লাইট দেয়া আছে, মানে রাইট, এই যে রাইট সাইডটা থেকে যেদিকে নর্থটা ওই দিক থেকে দেখে মনে হচ্ছে কিন্তু মানে হ্যাঁ ওইটাই দেখে মনে হচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে লাইট আমি যদি বুঝি আমি আমার ছবি তুলবো, আমাকে তো মানুষকে এত বলা লাগবে না আমি কি লাইট ইউজ করছি, আমি কেন স্টোভ ইউজ করি না। নো, দ্যাট ইজ মাই চয়েস, আই এম দ্য আর্টিস্ট, আই ক্রিয়েট দ্য ফটো। আমার এক্সপিরিয়েন্স আমার ক্রিয়েটিভিটি ইউজ করে আমি ছবি বানাবো। সো যে কোনো লাইট ইউজ করা যায়। ওকে, এখন আমি লাস্ট পার্টে চলে আসি যে পোজিং এন্ড কমিউনিকেশন নিয়ে। আই গেস লাইটিং নিয়ে আমি চেষ্টা করছি যতটুকু সবাইকে বুঝাতে, আই গেস বুঝতে পেরেছেন। আমার বেস্ট আমি চেষ্টা করছি যতভাবে বোঝানো যায়। তো এখন আমরা চলে আসি পোজিং এন্ড কমিউনিকেশনে। কমিউনিকেশন, আচ্ছা কমিউনিকেশন কোন কমিউনিকেশন? কালকে শুভ বলছে বিজনেস কমিউনিকেশন নিয়ে, আমি বিজনেস কমিউনিকেশন নিয়ে বলবো না। এখন আমি হচ্ছে মাঠে যুদ্ধে ব্রাইডের জামাই বউয়ের ছবি তুলছি, তাদের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব, তাদের সাথে আমাদের কমিউনিকেশন কি হবে? সো একটা ফটোগ্রাফারের সবচেয়ে বড় একটা স্কিল হচ্ছে, নাম্বার ওয়ান স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর টেকিং ফটোজ অফ পিপল। আপনাকে কথা বলতে হবে স্মার্টলি, আপনাকে কথা বলতে হবে কনফিডেন্টলি, আপনার সেন্স অফ হিউমার থাকতে হবে, আপনার মজা করতে হবে। আপনি গেলেন একদম এক সিরিয়াস হয়ে, হ্যাঁ আপু ডানে তাকান ছবি তুলবো, এরকম করলে কি আপনার ক্লায়েন্ট আপনার সাথে ফ্রি হবে? আর সে কি কমফোর্টেবল ফিল করবে? কোনোদিনও ফিল করবে না। সো আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ আপনি অনেকভাবেই করতে পারেন। আপনি চাইলে পাবলিক স্পিকিং বা এগুলো ধরনের জিনিস প্র্যাকটিস করতে পারেন, যেগুলোতে আপনার নিজের এই স্কিলটা ডেভেলপ হবে, আপনি মানুষের সাথে ইজিলি কথা বলতে পারবেন। তো এগুলো ডেভেলপ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইভেন্টে যাওয়ার ইভেন্টের আগে যদি আমার কাছে মনে হয় ক্লায়েন্টের সাথে একবার দেখা করে নেওয়া ম্যান্ডেটারি। কারণ নাইলে আপনার কাছে ক্লায়েন্ট আননোন, আপনি আননোন, উনাকে আপনি চিনেন না, আপনি উনাকে চিনেন না, চিনতে চিনতে ফ্রি হতে হতে ইভেন্ট শেষ হয়ে গেছে। আগের দিন আপনি দেখা করেন, আগের দিন বলতে এক্স্যাক্টলি আগের দিন না, বুকিং এর সময় বা ইভেন্টের আগে যে কোনো একদিন আপনি একটা ম্যান্ডেটারি করে নেন, প্রতিটা ক্লায়েন্টের সাথে আমি ইভেন্টের আগে দেখা করব। যদি দেখাও না করতে পারেন ফোনে কথা বলে নিবেন, কারণ এখন টেকনোলজি খুবই সহজ, ভিডিও কল করতে পারেন, ভেরি ইজি। আমরা এখন ভিডিও কল করে সবাই কানেক্টেড হয়ে জুমে আমরা একটা ওয়ার্কশপ করছি। সো ইউজ দ্য টেকনোলজি। তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যত ফ্রি হবে ক্লায়েন্ট আপনার সাথে অত ফ্রি হবে। আপনার ক্লায়েন্ট যদি মনে করে আপনি তার ভাই, তার ফ্যামিলি, নট যে একজন আউটসাইডার লোক এসে ছবি তুলছে। আউটসাইডার লোক এসে ছবি তুলছে, আপনি ফ্রি হবেন না। আপনি বলবেন যে ভাইয়া আপুর কপালে একটা কিস দেন, তখন সে চিন্তা করবে কোন বুড়া বেটা আসছে আমাকে বলতেছে কপালে কিস দিতে, কেমনে কিস দেই। আর আপনি যদি 10-15 মিনিট কথা বলে একটুখানি ফ্রি হয়ে নেন, তখন একটু মানে ছবি তুলতে চান যে ভাই একটু করেন, ভাই আপুকে একটু ধরেন পিছে দিয়ে হাত দিয়ে একটা সুন্দর ছবি তুলে একটা মোমেন্ট, কোনো কিছুই পাবেন না যদি আপনার কমিউনিকেশন স্কিল না আসে। আর কমিউনিকেশন স্কিল ভালো হলেও ক্লায়েন্টের পোজ দিতেও যদি না পারে তাহলেও কিন্তু একটা প্রবলেম। কারণ পোজিং, আমি ফার্স্টে বলছি যে আমাদের ক্লায়েন্টরা মডেল না, তারা সবকিছু জানে না, আপনাকে গাইড করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট কোনটাতে কমফোর্টেবল। যেটাতে কমফোর্টেবল না কখনোই সেটাতে জোর করবেন না, আমার প্রয়োজন নাই। এরকম অনেক সময় ইভেন্ট হয়, ভাই জামাইকে বলি যে ভাইয়া একটু আপুকে পিছে দিয়ে জড়ায় ধরেন, আমি একটা ক্লোজ একটা ছবি তুলি, একটা সুন্দর একটা মোমেন্ট হবে। এখন সে কমফোর্টেবল না, তার ফ্যামিলি কমফোর্টেবল না এটাতে, আমি কি তাকে জোর করবো যেটা তুলতেই হবে আপনার? না, আমি সেটা করব না, তাকে আমি অন্যরকম ছবি তুলবো। Not necessarily everyone has to take close photos. Respect their
মানে রেসপেক্ট দেয়ার চয়েস, তারা কিরকম চায়, তারা কিরকম, তাদের কেমিস্ট্রিটা কেমন সেটা আপনাকে বের করতে হবে। সো পোজিং দিয়ে অনেক আরো একটা বড় জিনিস বুঝায় যে ক্লায়েন্টের পার্সোনালিটি কিরকম, ক্লায়েন্টের পার্সোনালিটি কিরকম সেটা কিন্তু তার পোস্ট, তার ছবিতেই কিন্তু রিফ্লেক্ট করে। তো আমি যে এই ছবিটা একটু আগে দেখালাম, তো এই ছবিটা আমার মানে এই ছবিটাতে যে লাইটিং, যে মুড, যে তাদের পার্সোনালিটি সবকিছু মিলাই কিন্তু ছবিটা সুন্দর হয়েছে। ছবিটা কিন্তু জাস্ট বিকজ পিছনে মসজিদের মিনার গুলা দেখা যাচ্ছে আর আমি সোফাটাকে স্টেজের থেকে বাইরে পর্যন্ত নিয়ে আসছি আর জামাইয়ের পা উঠে সোফায় বসে দিচ্ছি দেখে ভালো লাগছে না, জামাইয়ের অ্যাটিটিউড, বউয়ের লুক দেয়ার স্টাইল, এটা তাদেরকে মানাচ্ছে। সব পোজ সবাইকে মানায় না। এই ছবিতে যদি আমি বলতাম যে ভাইয়া আপু আপনারা খিলখিলায় হাসেন, তাহলে কিন্তু এই ছবিটাতে এরকম ভাল লাগতো না, এই মুডটা কিন্তু আপনি পেতেন না। তো সব ছবিতেই যে খুব মন খুলে একদম হাসতে হবে না, কিছু ছবি হতে পারে যেটা একটুখানি কম স্মাইল, একটু অ্যাটিটিউড, ইউনো, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে যে একটা এক একটা ছবি এক এক রকম হয়। সো ক্লায়েন্ট যেরকম, যে যেরকম তার ছবি দিয়ে সেটা রিফ্লেকশন জানি একটা আসে, সেটা আপনি তখনই পারবেন যখন আপনি ক্লায়েন্টের সাথে ফ্রি হবেন, আপনার তার সাথে একটা কেমিস্ট্রি হয়ে যাবে, তাদের সাথে একটা মজা ঠাট্টা করবেন, বুঝে যাবেন যে এই মানুষটা কেমন, তার কেমন ছবি তুলতে হবে। সবাইকে দিয়ে সব পোজ আমরা করাবো না। তো তো জাস্ট নাসিব, হ্যাঁ, মানে ডিসকাশন কি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নাকি আরো বেশিক্ষণ কন্টিনিউ করবে? না হলে আমরা একটা দুটো ছোট প্রশ্ন নিয়ে নিয়ে এটার সাথে সাথে সম্পূর্ণভাবে চালিয়ে যেতাম। এটা আমি আমি আর এইখানে 5 মিনিটে শেষ করে ফেলবো, তারপর কোয়েশ্চেন সেটা করে ফেলি, নাহলে ওই কোয়েশ্চেন ঠিক আছে, হলে এটা ঠিক, আই এম অলমোস্ট ডান। শিওর, কারণ ক্লোজিং নিয়ে তো আমি শিওর, শিওর। প্র্যাকটিক্যালি ক্লোজিং নিয়ে তো আমি সামনে এখন পোজ দেখাতে পারছি না, বাট আমি যতটুকু বুঝাতে পারি এবং ছবি দিয়ে দেখাতে পারি আমি সেটাই চেষ্টা করছি। সো ক্লোজিং এ আরো কয়েকটা কিছু জিনিস আছে যেটা আপনার মাথায় রাখতে হবে। কমন কমপ্লেন, ভাইয়া আমাকে মোটা লাগছে, ভাইয়া আমার ডাবল চিন দেখা যাচ্ছে, ভাইয়া আমার হাতটা মোটা লাগছে, ভাইয়া আমার পেটটা বোঝা যাচ্ছে, কমন প্রবলেম, এগুলাকে এখন কিভাবে আপনি কভার আপ করবেন? সো আপনাকে অ্যাঙ্গেলস বুঝতে হবে যে কাকে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে মোটা লাগে। এখন ডাবল চিন দেখা যাচ্ছে, আপনি নিচের থেকে ছবি তুলছেন, নিচের থেকে ছবি তুললে তো ডাবল চিন দেখাই যাবে, এই যে আমার ডাবল চিন আসছে দেখা যাচ্ছে। এখন আপনি যদি ছবিটা একটু উপরের থেকে তুলেন তাহলে ডাবল চিনটা দেখা যাবে না, কারণ এই আপনার এই চিনের জন্য, থুতনির জন্য এটা ঢেকে যাবে। সিম্পল একটা সলিউশন। এখন আপনার হাতটা সামনে দিয়ে অনেক মোটা লাগছে, এখন আপনি কি করবেন? হাতটা আপনি দেখাবেন না, হাতটা শাড়ি দিয়ে ঢেকে দিবেন বা একটু সাইড হয়ে দাঁড়াবেন, একটু ঘুরে দাঁড়াবেন, তাহলে আমার হাতটা ভিজিবল হবে না। বা যে ওড়না থাকে, লেহেঙ্গার উপরে ওড়না থাকে বা শাড়ি থাকে, সেটা দিয়ে আপনি হাতটা ঢেকে দেন, যে পোর্শনটা আপনার সুন্দর লাগছে না সেটা আপনি কভার আপ করে কোনোভাবে মেকআপ করতে ট্রাই করেন। এখন ক্লায়েন্ট সোজাসুজি দাঁড়ালে মোটা লাগছে, তাকে একটু ঘুরায় বলেন ভাই একটু সাইড হয়ে দাঁড়া, সাইড হলে সবাই কি একটুখানি শুকনা লাগে। এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমরা জানি কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না দেখে আমরা অ্যাপ্লাই করতে পারি না। সো সিচুয়েশন বুঝতে হবে, কাকে কোন জিনিসটাতে ভাল লাগছে, কাকে কোন পোজটাতে ভাল লাগছে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। পোজ অনেক ওপেন, পোজ নিয়ে এত নতুন করে বানানোর ক্রিয়েট করার কিছু নাই, আবিষ্কার করতে আপনি পারেন, মানে এমন কোনো কিছু না যেটা দুনিয়ায় আপনি ফার্স্ট করছেন। পোজ ওপেন, আমি যে পোজ দিচ্ছি এটাতে আরেকজনও সেম সিমিলার পোজে ছবি তুলছে, অনলাইনে অনেক ছবি আছে, আরেকজনের পোজ দেখেন, ট্রাই করেন, সমস্যা নেই। কারণ কেউই কোনো পোস্ট কপিরাইট করতে পারবে না, তাই না আমিন ভাই? কেউ কি কোনো পোস্ট কপিরাইট করার রাইট। সুযোগ আছে এই পোস্টটাতে? আর না, আমি একদমই সম্ভব না। করতে পারবে না। তো মানে ফ্লেক্সিবিলিটি আছে। একদমই সম্ভব না। বাইরের ফটোগ্রাফারদের ছবি দেখেন, 10টা ম্যাগাজিনের ছবি দেখেন, দেখেন ওই পোজিং গুলো আপনি আপনার ক্লায়েন্টদেরকে দিয়ে করাতে পারেন নাকি? আমি করি, আমি সেটা করি, আমি সেটা ফ্র্যাঙ্কলি বলছি। কারণ আজকে তো আমি আমার সব সিক্রেটই মোটামুটি বলে দিলাম যে আমি কিভাবে ছবি করি না করি। তো আমার এখানে মানে হারানোর কিছু নেই যে আজকে সবাই এগুলা শিখে গেছে, আমি আর কালকে থেকে কিছু করতে পারবো না। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যদি আজকে এটা পারি, আমি যদি এটা আজকে আপনাকে শিখাই, আপনি কালকে এটা শিখতে শিখতে আমি অলরেডি অন্য কিছু করছি। বিকজ দ্যাট ইজ হাউ ইউ ডেভেলপ ইউর সেলফ। মানে কনস্ট্যান্টলি ডেভেলপ করতে হবে নিজেকে। ইন্ডাস্ট্রিতে থাকতে হলে, মার্কেটে থাকতে হলে কনস্ট্যান্টলি ডেভেলপ করতে হবে, নতুন কিছু নিয়ে আসতে হবে। প্রতিদিন যদি ভাত খান ভাল লাগবে না, ভাতের মাঝখানে এক জায়গায় একদিন বিরিয়ানি খান, একদিন তেহারি খান, একদিন এটা খান, ভাল লাগবে। সো সবাইকে নিজের কাজের মধ্যে স্টাইলে চেঞ্জ আনতে হবে, এক্সপ্লোর করতে হবে, চেষ্টা করতে হবে। আই নো ভেরি চ্যালেঞ্জিং,
আমি যত ইজিলি বলছি এটা আমার জন্য এত ইজি না। আই এম শিওর আমিন ভাই এগ্রি করবেন, আমিন ভাইয়ের জন্য এত ইজি না। প্রতিটা ইভেন্টে গিয়ে ডিফারেন্ট কিছু করা এটা অনেক বড় একটা ডিফিকাল্ট জিনিস। মানে এটা একটা মাঝে মধ্যে রাইট আমাদের রাইট। বার্ডেন লাগে নিজেদের কাছে যে আর কি করব, 10 বছর কত হাজার ইভেন্ট কভার করে ফেলছি, যা করার মাথায় যা আসছে ঝেড়ে করে ফেলছি, আর কি আছে নতুন। মানে এটা আমাদের এখানে 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 নাসিফের সাথে আমি একটু অ্যাড করবো, যেটা আসলে হয় যে আই উইশ আমরা এরকম গার্ডেন ওয়েডিং পেতাম বা এগুলো পেতাম যেখানে আমাদের আনলিমিটেড ফ্রেমস থাকতো, বাট আনফর্চুনেটলি যে সব সেন্টারে আমরা কাজ করি তো দিনের পর দিন একই রকম ডেকোরও দেখা যায় প্লাস মাইনাস একই রকম, ড্রেসও প্লাস মাইনাস একই রকম, দেখতেও সবাই প্লাস মাইনাস একই রকম। তখন আসলে ডে ডে আউট করে প্রতি সন্ধ্যায় ডিসেম্বর জানুয়ারিতে একটা দুটো তিনটা ইভেন্টে কাজ করে করে আসলে আর আমাদের পক্ষেও বের করা সম্ভব হয় না। ক্রিয়েটিভ ব্লক আমাদেরও হয়ে যায়, ভেরি ন্যাচারাল। এভরি ডিসেম্বর আমারও হয়, আপনি যেটা বললেন আমারও হয়, এই ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারি ফার্স্টের দিকে যে দেখি ইভেন্টে আর মাথায় কিছু আসতেছে না, কি করব। আয় হায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো তখন নিজেকে নিজের সাথে ফাইট করতে হয় যে না, করতে হবে, বের করতে হবে। আমি যদি গা ছেড়ে দেই, আচ্ছা এতগুলো আজকে 2টা ইভেন্ট করে আসছি, দুপুরে একটা আর সন্ধ্যা একটা, এটা কোনো রকম করে বাসায় যাই, হারাবে কে? হারাবে তো যার বিয়ে, সে হারাবে, সে তো আর লাইফে এই দিনটা ফিরে পাবে না। তো আপনি কিন্তু আপনার হাতে কিন্তু অনেক বড় একটা ভ্যালুয়েবল জিনিস দেওয়া আছে, যেটা যেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি এটাকে মানে হেলায় কোনোভাবে একটা হ্যাঁ করলাম, হ্যাঁ জাস্ট তুললাম চলে আসলাম, এটা করলে হবে না। ফাইট করতে হবে নিজের সাথে, চেষ্টা করতে হবে। আমরাও প্রবলেম ফেস করি, আমরাও মানে ডিসেম্বরের সিজনের ব্রেন লক হয়ে যায়, নতুন কিছু আর কিছু করার আসে না, ইচ্ছা করে না ছবি তুলতে। কনস্ট্যান্টলি আমাদেরকেও বিজনেস করতে হবে, আমাদেরকেও সার্ভিস দিতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেহেতু আমাদের কাজ এটা, আমাদেরকে এভাবেই নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে। সো আমি এখন খুব শর্টে শেষ করে ফেলবো। এই বিভিন্ন পোজ দেখাচ্ছি, poses do feel free to do whatever you want and whatever the client is comfortable with. ক্লায়েন্ট যেটাতে কমফোর্টেবল, আপনি যা করতে চান সোফার উপরে উঠায় দেন, পা উঠায় দেন, জুতা খুলে দেন, যেভাবে মানে, তাই বলে খুবই মানে একদম হাস্যকর আবার কিছু মানে বোকার মতো কিছু করেন না, ফানি কিছু করেন, বাট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এক্সপ্লোর দ্য ফিল্ড ইজ ওপেন। বসাই দেন। আমি যা বউকে এত ভারী ড্রেস নিয়ে এত ফুলা টোলা নিয়ে ডাইরেক্ট মাটিতে বসাই দিই কেন? আমি দেখি আমার এখানে একটা সুন্দর ছবি হবে, বসাই দিছি, তো কোনো প্রবলেম নেই। উনিও কমফোর্টেবল, উনি বসতে চেয়েছে, বসাই দিছি। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখন ছেলেদের ক্ষেত্রে গাড়ি খুব একটা ছেলেদের একটা মানে বড় একটা অ্যাট্রাকশন। এখন আমি যাকে দেখাচ্ছি আই এম প্রিটি শিওর এভরিওয়ান নোজ দিস পারসন। গাড়ি মানে উনাকে গাড়ি ছাড়া মানে দেখা মানে অভিক ভাই। মানে এটা মেনে নেওয়া যায় না আর কি। মানে অভিক ভাই মানে গাড়ি, অ্যাবসলিউটলি গাড়ি মানে অভিক ভাই। অ্যাবসলিউটলি। আসলে ওনাকে এভাবেই চিনে আসছি এত বছর ধরে। তো আমার সৌভাগ্য হয়েছিল ওনার ইভেন্টটা কভার করার। সো ওনার পার্সোনালিটি ওনার গাড়ির থ্রু দিয়ে আমার রিফ্লেক্ট করতে হবে। এখন আমি কি করলাম, উনার গাড়ি নিয়ে আসলাম, উনাকে পাশে দাঁড়া করালাম, একটা আমার ফ্রেম দেখলাম যে জায়গায় আমার উপরে সিলিং এর ডেকোরেশন সবকিছু নিয়ে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে একটা ছবি তুলে ফেললাম। উনার জন্য এই ছবিটা অনেক ভ্যালুয়েবল, এবং উনার পার্সোনালিটি এই ছবিটা দেখলে বোঝা যায় হি ইজ আ কার পার্সন। সো এরকম অনেক সময় অনেক ছবি, অনেক কিছু, অনেক পোজিং আসে যেগুলাতে সে একজন মিউজিশিয়ান হতে পারে, তাই সে একটা গিটার নিয়ে সে ড্রামস প্লে করছে, পাশে ব্রাইট দাঁড়ায় থাকতে পারে, হতেই পারে হলুদের প্রোগ্রাম, ড্রামস আছে, জামাই ড্রামস বাজে, জামাইকে বসান ড্রামসে, পাশে বউকে কম্পোজিশন করে দাঁড় করান। সো ছবির থ্রু দিয়ে মানুষদের, আমাদের ক্লায়েন্টদের তাদের পার্সোনালিটিটাও কিছুটা রিফ্লেক্ট করানো চেষ্টা করতে হবে, জানতেও হবে ক্লায়েন্টের ব্যাপারে। তো এই জানাটা তখনই পারবেন যখন আগে আপনি দেখা করবেন, আপনি কথা বলবেন, আপনি তাদের ব্যাপারে জানবেন, তাদের ব্যাকগ্রাউন্ড জানবেন, চিন্তা করবেন ডিফারেন্ট কি করা যায়, দেন করে ফেলবেন। এই ছবিটা নিয়ে আমার অনেক মানুষের অনেক কথা ছিল যে দুইজন দুই দিকে কেন তাকায় আছে। এখন আমি এটা তুলে আমার মনে হয়েছে দুইজনকে দুই দিকে তাকাইলে আমার কাছে এটা আর্টিস্টিক লাগছে, কোনো কারণ নেই, আমার কাছে এটা আর্টিস্টিক লাগছে। এখন অনেকে বলতেছে কেন দুইজন দিকে তাকায় আছে, একজন একজন দিকে তাকা নাই। অনেকে লিখছে ওদের বিয়ে মনে হয় ভেঙে যাবে, ওরা মনে হয় খুশি না। ফার্স্টলি কখনো কোনো ক্লায়েন্টের পার্সোনাল এগুলা ব্যাপারে আপনি ফেসবুকে কমেন্ট করবেন না। মানে অবশ্যই আপনার ফটোগ্রাফার, আপনারা করবেন না। এর বাদে যদি কেউ দেখেন, ডু নট পার্সোনালি ক্রিটিসাইজ এনিওয়ান। ওনাদের ইচ্ছা, ওনারা যেভাবে ছবি তুলবে। আপনার ইচ্ছা আপনার বিয়েতে আপনি মাটিতে ছবি তুলেন, আপনাকে কেউ মানা করবে? কেউ মানা করবে না, আপনার ইচ্ছা, আপনার লাইফ। সো আমার ইচ্ছা হয়েছে তাদেরকে দুই দিকে দিয়ে, আমার ক্লায়েন্ট কমফোর্টেবল, আমার ছবির মুডটা ভালো লাগছে, আমার লাইটিংটা ভালো লাগছে, আমি তুলছি।
কে কি বলতেছে, কে কি চিন্তা করতেছে, এত কিছু চিন্তা করতে চান না। ক্লায়েন্ট যদি কমফোর্টেবল থাকে তুলেন, ক্লায়েন্ট কমফোর্টেবল না থাকলে ডু সামথিং এলস। রাইট। এই যে আরেকটা ছবি, দুইজন দুই দিকে তাকায় আছে, মানুষ দেখে বলবে কি ব্যাপার, ওদের ওরা কেন তাকায় আছে? আমি কম্পোজ করছি এইভাবে, আমি গাছটা কতটা ভাস্ট, কতটা নেচার কতটা ভাস্ট, এবং মানুষ ওটার সামনে কতটা ছোট, এই এনভায়রনমেন্টটা সবকিছু আমি একটা ছবিতে অনেক কিছু বোঝাতে চেষ্টা করছি। আমার কাছে যেটা ফিল হয়েছে, আপনি আপনার মনের সবকিছু আপনার ছবি দিয়ে এক্সপ্রেস করবেন, সেটার জন্য আমরা ফটোগ্রাফি করি। এটা এরা এই ছবিটাতে যদি আসছি, এখন এইটাতে আমি কেন এই ছবি এখানে রাখছি, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরা দুজনে আমার ফ্রেন্ড। তো ছেলেটার নাম হচ্ছে আনাফ, এখন ছেলেটা হচ্ছে খুবই ফানি, সবসময় ফান লাভিং এবং সবসময় মজা করে। তো ছবিটাতে আমার দায়িত্ব ছিল যে ওর পার্সোনালিটি, ওর ক্যারেক্টারিস্টিক্সটাকে এক্সপ্লেন করা। আমি ওকে বলছি এরকম কিছু একটা মজার এরকম করে করতে, এন্ড ও ইনস্ট্যান্টলি করে ফেলছে, বিকজ দ্যাট ইজ হাউ হি ইজ। আমার এটা সুযোগ ছিল আরো বেশি, কারণ আমার ফ্রেন্ড, আমি ওকে চিনি ভালো মতো, এই জন্য আমি ওকে আরো ভালোভাবে জানতাম। তো ক্লায়েন্টদেরকেও যদি আমরা একটু একটু জানতে চেষ্টা করি, তাহলে তাদের পার্সোনালিটি, তাদের সবকিছু আমরা ছবিতে এক্সপ্লেন করতে পারবো। অনেক ক্লায়েন্টকে আমি এটা 10 বার বলে আমি করতে পারবো না, আমি সেই ক্লায়েন্টকে একবারের জায়গায় 2 বার বলে ট্রাইও করবো না, বিকজ সে সেটার কমফোর্টেবল না। আচ্ছা, পোজিং এ আরেকটা জিনিস, ছবি তোলার সময় আরেকটা জিনিস, অ্যাঙ্গেলস, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ ইয়ার অ্যাঙ্গেলস, অ্যাজ লং এজ ইট লুকস গুড। আমি প্রায় ছবি ইভেন্টে গিয়ে মই নিয়ে উপরে উঠে যাই, মই নিয়ে উপরে উঠি, নিচে দুজন মই ধরে থাকে, আমি উপর থেকে ছবি তুলি, যদি বাই চান্স পড়ে যায় সেই রিস্কটাও আছে। সবসময় আবার স্বাভাবিক। মই দ্রুত পাওয়া যায় না, খুব দুর্বল মই থাকে, মাঝে মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে হেল্প করে অনেক, তাও দিয়ে। তো ওই মই থেকে, উপর থেকে, উপরের অ্যাঙ্গেল থেকে আমি ছবিটা তুলছি, আমি কম্পোজিশনটা ক্রিয়েট করছি, আমি ভিজুয়ালাইজ করছি, আমি দেখছি, আমি তুলছি, দ্যাটস ইট। এক্সপ্লোর, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই ছবিটা রাখার রিজন হচ্ছে ড্রেস বুঝতে হবে, কোন ড্রেস দিয়ে কি করা যাবে। এখানে তার ড্রেসের সাথে গাউনের সাথে ভেল আছে একটা পিছনে, ভেলটাকে উড়ানো যায়। সো এই ড্রেস থাকলে আমি চেষ্টা করব ভেল থাকলে এরকম একটা উড়ানো টাইপের ছবি তোলার, এবং সামনে আমার সুন্দর একটা রিফ্লেকটিভ একটা ফ্লোর আছে। আমি যদি উনাদের রিফ্লেকশনটা কেটে ছবিটা তুলতাম, তাহলে দেখতেন অনেকটাই ভাল লাগতো না। জাস্ট এই রিফ্লেকশনটা অ্যাড করার জন্য ছবিটা আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। সাথে উন্নাটাও উঠছে, সাথেও তাদের দাঁড়ানো, তাদের হাত ধরা, তাদের কতটুক বেন্ড হবে, সবকিছু কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যে কোন রকম গা ছেড়ে দিয়ে ব্রাইট পড়ে যাচ্ছে একদম, আর গ্রুম ধরে রাখছে কোন রকম, সেটা হলে কিন্তু ছবির মুডটা আসবে না, ছবির মধ্যে ওই স্পিরিটটা পাবেন না, আপনি ওই এনার্জিটা পাবেন না। তো পোজিং এর ক্ষেত্রে এগুলা, হাত ধরলে হাতটাকে সফটলি সুন্দর করে এভাবে ধরতে হবে। হাত ধরতে বললাম জাস্ট কোন রকম এমনি ধরে ফেললো, এটা হবে না, হাতটাকে সুন্দর করে ধরতে হবে। যেই যদি হাত মোটা লাগে, হাতটাকে ওড়না দিয়ে কাভার করে ফেলবো। সামনাসামনি মোটা লাগলে, যদি ফ্যাট লাগে একটুখানি সাইডের থেকে তুলবো। তো এই জিনিসগুলা মেনটেন করতে হবে। এই পরের ছবিটা যদি দেখি, ড্রেসটা অনেক বড় ছিল, তার পিছনে ড্রেসের ট্রেলটা অনেক বড়। তো আমার দায়িত্ব যে এই ড্রেসের ট্রেলটা যে বড় ছিল, এটা একটা ছবিতে রিফ্লেক্ট করে দেখানোর। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি এরকম করে একটা ছবি তুলবো যেটাতে এই ড্রেসটা বোঝা যায়। সো আমার ড্রেস বুঝতে হবে, আমার ভেন্যু বুঝতে হবে, আমার লাইটিং বুঝতে হবে, আমার অ্যাম্বিয়েন্স বুঝতে হবে, সব কিছু মিলায় কিন্তু একটা সুন্দর একটা ছবি হয়। কোনো একটা জিনিস দিয়ে কিন্তু সব সুন্দর হয়ে যায় না। আচ্ছা, তারপরে বলি, অনেকে অনেক সময় বলে যে একটু ফ্রেমটা বাঁকা হলে প্রবলেম, ছবি কি হবে না ভালো হবে। আমার কাছে মনে হয় এক দুইটা ছবি ফ্রেম একটু টিল্টেড থাকতেই পারে। টিল্টেড ছবিতে ইউজুয়ালি যদি একটুখানি কোনো ধরনের অ্যাকশন থাকে, কোনো মুভমেন্ট থাকে, তাহলে একটু বেশি ভালো লাগে। সো ফ্রেমিং যেভাবে করবেন, লাইটিং, পোজিং, ইউ ফিল ফ্রি। ডিফারেন্ট অ্যাঙ্গেল ইউজ করেন, একটু উপর থেকে তুলেন, কোনো প্রবলেম নেই। ডিফারেন্ট ফ্রেম তুলেন যে শুধু হাত দেখা যাচ্ছে, ঘড়ি দেখা যাচ্ছে, এটা ডিটেলস এর ছবি, তার ওয়াচ, তার হাত, তার জুতা, তার প্যান্ট, এগুলো কিন্তু সব বুকে হয়ে গেছে, দেখা যাচ্ছে না, প্রবলেম নাই তো। অনেকে আবার চিন্তা করে যে বুকে হয়ে গেলে প্রবলেম, এই ছবি অ্যাকসেপ্টেড হবে না। আপনি যেটা মানে প্রেজেন্ট করতে যাচ্ছেন, সেটাকে আপনি ঠিকমতো ফোকাস, আপনার যেটা আমার এখানে ফোকাস ছিল ঘড়ি আর রিং, আমি ঘড়ি ঠিকমতো দেখাতে পারছি, প্রবলেম নাই। এই ছবিতে ফ্রেম টাইট, কেন হাত কেটে গেছে, কেন গলা কেটে দিল, আমি এখানে তার বো টাইটাকে, তার গলার বো টাইটাকে আমি ফোকাস করতে চাচ্ছি, দ্যাট ইজ মাই ইন্টেনশন। হাত দেওয়ার ঘড়িটাকেও আমি একটু শো করতে চাচ্ছি, নো প্রবলেম।
আচ্ছা, লাস্টের পার্টে চলে আসছি আমি, সেটা হচ্ছে যে পোজিং উইথ গ্রুপ। গ্রুপ সহ গ্রুপের অনেকজন মানুষ নিয়ে পোজ দেয়া, এগুলো এগুলো মোমেন্ট অনেক সময় ন্যাচারালি ম্যাক্সিমাম সময় পাওয়া যায় না, কারণ অবশ্যই এই জায়গাতে কোনো কারণ ছাড়া মানে বউ এবং তার কাজিন ফ্রেন্ডসরা মিলে এসে বসে থাকবে না অবশ্যই, আর বসে তারা এমন ভাবে গল্প করবে না যে আপনি এই মোমেন্টটা পাবেন। তো আপনি কি করতে পারেন, আপনি মোমেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন মোমেন্ট কিভাবে ক্রিয়েট করবেন? অ্যাগেন ফার্স্টে ফ্রেন্ডলি হতে হবে, যে সবাইকে একটা সুন্দর সেট আপ করে বসাবেন। বসানোর পরে এই কমিউনিকেশনটা, আপনি কথা বলতে থাকবেন, ক্যামেরা কিন্তু আপনার চোখে ধরা, আপনি কিন্তু রেডি, কথা বলতে থাকবেন, দুষ্টামি করতে থাকবেন, বলতে 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 দেখবেন কাজিনরা ফ্রেন্ডরা মিলেই হাসাহাসি দুষ্টামি শুরু করছেন, এর মধ্যে দিয়ে ব্রাইডও দিছে হেসে, আপনার ছবি হয়ে গেছে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে কমিউনিকেট করতে হবে কন্টিনিউয়াসলি সবার সাথে। এবং আমি কিন্তু শুধু ব্রাইড এন্ড গ্রুমের সাথে না, আমি কিন্তু তাদের কাজিন ফ্যামিলি ফ্রেন্ডস, আমি কিন্তু কাউকে চিনি না, কিন্তু কাউকে চিনি না, আমি যে কিন্তু 1 মিনিটের মধ্যে তাদের সাথে ভাই আপনারা আসেন একটা ছবি তুলে, আমি কিন্তু ফ্রি হয়ে গেছি। তো আপনাদেরকে ইজিলি ফ্রি হইতে শিখতে হবে মানুষের সাথে। এরকম করে সেট আপ করে পোস্ট দিয়ে ছবি তুলেন, ক্রিয়েট করেন, নিজের মতো কম্পোজিশন বানান, নো প্রবলেম। হোয়াট এভার ইউ ওয়ান্ট, স্কাই ইজ দ্য লিমিট, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডিফারেন্ট ছেলেদের 3 জন 3 দিকে তাকায় আছে, নো প্রবলেম। এই যে ব্রাইড এবং তার কাজিনস ফ্রেন্ডস একসাথে, সবগুলো ছবিতেই কিন্তু হাসিটা চলে আসে, অটোমেটিকই চলে আসে। সবাইকে একসাথে করলে, ফ্রেন্ডরা সবাই একসাথে আসলে, কাজিনরা একসাথে আসলে, কথা বলতে বলতে এমনি মজার মোমেন্ট গুলো চলে আসে। এগুলো দেখে কিন্তু কোনোটাই মনে হচ্ছে না যে আমরা তাদেরকে মানে ফোর্সফুলি জোর করে বসায় একদম পোজ দেয় ছবিগুলো তুলাইছি। তো পোজ ছবিতে, সেটআপ ছবিতেও কিন্তু ন্যাচারাল বানানো যায়। ইট অল ডিপেন্ডস অন হাউ ইউ কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট এন্ড দ্য আদার পিপল অ্যারাউন্ড। আপনার কমিউনিকেশন, আপনার অ্যাটিটিউড যেরকম থাকবে, আপনার ছবিও আপনি সেরকম পাবেন। সো মোটামুটি নাসিফ একটু ইন্টারাপ্ট করে, উই আর রানিং আউট অফ টাইম, আমরা একেবারে শেষের দিকে, কারণ আপনি খুব সুন্দর কোশ্চেনে চলে যাই। নাসিফ, আমরা কি কোশ্চেন গুলো নিব? আমরা কোশ্চেনগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। এন্ড সরি, আমার মনে হয় টাইমের থেকে বলে ফেলছি, মানে এক্সপ্লেইন করতে সমস্যা, এত সুন্দর প্রেজেন্টেশন আসলে, মানে এটা শেষ করে দিতে হচ্ছে সময় হবে, এটার জন্য আমাদেরও খারাপ লাগছে। তো একটা প্রশ্ন অঞ্জন দাস করেছে, উনি বলেছেন যে সব ছবির টোন একভাবে উনি কিভাবে রাখবেন, একরকম টোন, একটু ছোট করে যদি বলে দাও। ছবিতে সবসময় এক ধরনের টোন রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কারণ এক এক জায়গার অ্যাম্বিয়েন্স এক এক রকম, অনেক সময় এডিট করে সেম বানানো যায় না। সো যদি আমরা সিমিলার টাইপ অফ লাইটিং ইউজ করি ছবিতে, এবং আমাদের ভেন্যুগুলো যদি সিমিলার কাইন্ড অফ হয়, আর আমরা যদি এডিটিং এর সময় আমরা ব্যালেন্স গুলা সিমিলার করতে চেষ্টা করি, তাহলেই কিছুটা সিমিলার, মানে যতটা পসিবল সিমিলার করা যাবে। আদারওয়াইজ একটা ইভেন্টে গেলে ডেকোরেশন সব রেড, আরেকটাতে সব গ্রিন, আরেকটাতে সব ব্লু, একটাতে সব লাইট সাদা, আরেকটাতে সব লাইট হলুদ। তো ওই জায়গাতে যেখানে সব লাইট সাদা, যেখানে সব লাইট হলুদ আর ডেকোরেশন লাল, আর যেখানে সব লাইট সাদা আর ডেকোরেশন গ্রিন, এই দুই জায়গায় ছবির টোন আর কালার কিন্তু সেম রাখা সম্ভব না, কারণ এই যে কালার যেগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, সেগুলোও কিন্তু আপনার ছবিতে ইম্প্যাক্ট আনে। আপনি শুধু টোন, আপনি এডিটিং এর সেম টোন, আপনি সেম প্রিসেট দিচ্ছেন ওই ছবিতে, এই ছবিতে, আরে কি ব্যাপার, ওই ছবিতে প্রিসেট দিলে এই টোন আসতেছে, এই ছবিতে প্রিসেট দিতেছি টোন আসতেছে না কেন? বিকজ আপনার সারাউন্ডিংসও এফেক্ট করবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিব। প্রশ্নটা করছে আসিফ চৌধুরী, সে বলেছে যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্যাপচার করার সময় কিভাবে কমিউনিকেশন করতে হবে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির যে আমি এক্সাম্পল গুলো এখানে ওপেন আছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনি দেখেন, আপনার মন মতো আপনি কম্পোজ করতে পারেন। হ্যাঁ, আপনি তাদেরকে বসায়, এখানে দোলনা ছিল, ব্রাইট দোলনাতে বসায়, তার সব ফ্রেন্ডরা চারিপাশে দাঁড়ানো, এখানে ব্রাইড মাঝখানে বসে, তার সব ভাইরা এক ধরনের ড্রেস পরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আপনি একটা এক্সাম্পল দেখতে পারেন, ওই যে আমি যেটা বলেছিলাম যে ইয়েলো টিন্ট অনেক সময় ওয়ার্ম একটা ইউজ করা যায়, এই যে পাগড়ির এই পাশে একটা ওয়ার্ম একটা লাইট আছে দেখেন, এটা কারণ আমি এখানে জেল ইউজ করেছিলাম একটা ওয়ার্ম, একটা ছবিটা একটা ওয়ার্ম ফিল দেওয়ার জন্য। সো পোজ হচ্ছে আপনি আপনার মতো ক্রিয়েট করতে পারেন, এখানে কোনো বাধা ধরা নাই, এটা আপনি যেভাবে সুন্দর করে চান সেইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি বলছি যে স্কাই ইজ দ্য লিমিট, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ নাসিফ, থ্যাংক ইউ
আমরা মনে হয় শেষ আর একটা প্রশ্ন প্রশ্ন নিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শেষ ঠিক আছে, প্রশ্নটা শেষ দিয়ে একটা দেবো নাকি? ওই যে জি হ্যাঁ। জি জি সুমিত কর্মকার প্রশ্ন করেছে যে স্পাইডার 5 এলিট যেটা সেটা দিয়ে উনি ওনার মনিটরটা ক্যালিব্রেশন করেছেন, যেটা একটা 1080p মনিটর, sRGB 97% এবং 75% RGB, তারপরে 100% ট্রু কালার উনি পাচ্ছেন না। সেক্ষেত্রে কি সাজেশন থাকতে পারে নাসিফ? আমি এটা বলি প্র্যাকটিক্যাল, আমি কি করছি, ওই স্পাইডার ক্যালিব্রেটরতে আমি আমার মনিটর ক্যালিব্রেট করছিলাম। আমারটাও 2K মনিটর আলট্রা শার্প ডেলের আমি ইউজ করি, খুবই ভালো মনিটর। আমি ওইটাতে ক্যালিব্রেট করার পরে আমার সেটিংস আরো যা ছিল সব নষ্ট হয়ে গেছে। তো সব সময় এই ক্যালিব্রেশন গুলা কিন্তু ম্যাচ করবে না। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা তো সবাই জানি যে ট্রু কালার আমরা ম্যাকে পাই। তো যদি আমরা একটা ম্যাকবুকের স্ক্রিনের সাথে, আমি যেটা করি, আমার ম্যাকবুকের স্ক্রিনের সাথে আমি আমার মনিটরের স্ক্রিনে কাস্টম একটা অপশন থাকে লাইট গুলা কালার গুলা ব্যালেন্স করার, আপনার RGB আপনি ব্যালেন্স করতে পারবেন, আপনার টেম্পারেচারে কিছু ব্যালেন্স করার জায়গা আছে, সেগুলাকে আপনি প্লাস মাইনাস করে আপনি সেম ছবিটা আপনার ম্যাকে ওপেন করবেন, সেম ছবিটা আপনার মনিটরে ওপেন করবেন, করে দুইটা কালার যতটুকু মানে টিউন করে মিলাই নেওয়া যায়, এটাই হচ্ছে বেস্ট। আমি আমার পার্সোনালি মতামতে আমি এটা বেস্ট পাইছি, কারণ আমিও স্পাইডার ক্যালিব্রেটর ইউজ করে আমি পাইনি। আর ম্যাক অনেকে বলবে ভাই আমার তো ম্যাক নাই। ম্যাক আপনার না থাকলে যদি কোনো বন্ধু বান্ধব পরিচিত কারো থাকে, তাকে বাসায় একদিন দাওয়াত দেন, বলেন আজকে রাতে আমার বাসায় খাও, আর তোমার ল্যাপটপটা একটু নিয়ে এসো, একটু কাজ আছে বলে আপনি এটা করে আপনার সেই মনিটর দিয়ে একটা ছবি ওপেন করে নিন। সবচেয়ে তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে ফেসবুকে সবাই এবং ইনস্টাগ্রামে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কে নাসিফ ফটোগ্রাফি ওয়েডিং এন্ড ইভেন্টস, এন্ড ইনস্টাগ্রামে যদি সার্চ দেন কে নাসিফ ফটোগ্রাফি লিখে আপনারা সবাই পাবেন। আমার আমি দেখাই দিতে পারি এখানে একটু আমার স্ক্রিন শেয়ারটাতে। So this is our page, K Nasir Photography Wedding and Events. So everyone is welcome. যদি কেউ কারো কোনো কিছু থাকে আমাদেরকে ইনবক্স করতে পারেন। অনেক সময় রিপ্লাই দিতে লেট হতে পারে একটু, যদি কোনো কারণে আপনার কোয়ারিটা কি সেটার উপর ডিপেন্ড করে। So we will try our best to get back. And আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে খন্দকার নাসিফ আক্তার, অ্যাজ ইট ইজ আমার পোস্টারের নামের সাথে। আমাকে ইনবক্স করতে পারেন, আমার টিমের কাউকে চিনলে পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এখন অনেক ওয়েতেই আসলে কমিউনিকেট করা যায়। এন্ড আমি লাস্টে শুধু আমার সেশনটা এন্ড করে ফেলছি। আমি সরি একটু বেশি সময় নিয়ে ফেলছি, জাওয়াদ ভাই মনে হয় ওয়েট করছেন, জাওয়াদ ভাইকে আমার সরি বলতে হবে, একটু দেরি হয়ে গেছে মনে হয়। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই স্কোপটা দেওয়ার জন্য। আর আসলে এই ফটোগ্রাফি, এই পোজিং আর লাইটিং ইজ এ বিগ টপিক, এটা আসলে মানে শর্টকাটে বোঝানো অনেক ডিফিকাল্ট। আমি আমার বেস্ট ট্রাই করেছি সবাইকে, যদি অল্প একটু হেল্প হয় আশা করি, যদি আপনার ছবি তোলার লাইটিং এ একটু হেল্প হয়, আপনার পোজ দিতে একটু হেল্প হয়, আমি খুব খুশি হব যে আমার ওয়ার্কশপে বা এই ছোট সেশনটা থেকে আপনার কোনো একটা উপকার হয়েছে। এন্ড আই এম অলওয়েজ রেডি টু হেল্প anyone, any information, anything, any suggestion you need, I am there. I will try my best to help. So thank you everyone. আশা করি আবার কোনো এক সময় কোনো একটা লাইভ সেশন বা কোনো